পেট ফুড পেট ফুড ইস্টবেঙ্গল নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা। তো পোষ্যদের জন্য দেখবেন খাবার পাওয়া যায়। এখন কলকাতাতেও দেখবেন পাড়ায় পাড়ায় দোকান খুলে গেছে। আপনার পোষ্য জীব, সে কুকুর হোক বা বেড়াল বা মাছ পাখি, এদের খাবার দেখবেন পাওয়া যায়, আলাদা দোকান হয়ে গেছে। এবং বিদেশে বিভিন্ন বিভিন্ন বিদেশে তো এমনি নর্মাল যে সুপার স্টোর আছে সেখানেই মানে পোষ্যদের জন্য খাবার পাওয়া যায়। এখন সে পোষ্যদের খাবার পোষ্যদের জন্য, কিন্তু সেই খাবার যদি আপনি খান তাহলে কিন্তু একটু গন্ডগোল হতেও পারে। পোষ্যদের জন্য খাবার। তো আমি গতকাল এই খেলার বাণী বলে একটা ইউটিউব চ্যানেলে RFDL ম্যাচটা দেখছিলাম। তার হাইলাইটস সেটা যে চালায় চ্যানেলটা সে আপলোড করেছে, আমি সেটা একটু দেখছিলাম। মানে দ্বিতীয় বা তৃতীয়বার দেখলাম। একটা মুহূর্ত দেখলাম শেষের দিকে আনন্থু বলে একটা প্লেয়ার, 53 নম্বর, যাকে খুব সম্ভবত বিনয় নিয়ে এসছে স্কাউট করে গত বছর। সে দেখলাম অদ্ভুত কায়দায় মানে পেছন ঘুরে একটা মানে একটা যেন গরুর মতন একটা কিক মারলো, ব্যাক কিক মারে একটা বল করলো, আয়ত্তে আনার চেষ্টা করলো, আনতে পারলো অবশ্য, কিন্তু মানে দেখে মনে হলো এটা কি জঙ্গলি খেলা হচ্ছে। আপনি RFDL খেলেন কেন, বা আপনি যে কোনো পর্যায়ে খেলা খেলেন কেন, এটা ইউথ লেভেলে আপনি পরবর্তী ধাপে যাওয়ার জন্য তো খেলেন, তাই তো? আপনি ক্লাস 8 পড়েন কেন? ক্লাস 9 উঠবেন, 10 উঠবেন, গ্র্যাজুয়েট হবেন, চাকরি করবেন ভালো, তো সেই জন্য তো নাকি? জাস্ট পড়ার জন্য পড়তে পারেন আপনি, তাহলে অন্য লেভেলে। আপনার জন্য বক্তব্য নয়, সাধারণের জন্য বলছি। তো RFDL যখন আপনি খেলেন তখন নিশ্চয়ই আপনার একটা লক্ষ্য থাকে যে এখান থেকে চ্যাম্পিয়ন হব। না না না, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইউথ লেভেল খেলে না। ইউথ এখানে ভুল করে। সেই নিতু থেকে শুরু করে আপনি যেই শুনছেন, আপনি ইস্টবেঙ্গল ফ্যান, আপনি যদি ইস্টবেঙ্গল ফ্যান হন খুব সম্ভবত আপনি এই ভুলটা করছেন নিতুর মতনই। নিতুকে আমরা যদিও গর্ধব বলি, আপনি হয়তো বলদ, গর্ধব বলদ মিলেমিশে একাকার হয়ে গেছে। তো ঘটনা হলো আপনি জুনিয়র পর্যায়ে খেলেন কেন? জুনিয়র পর্যায়ে এই জন্য খেলেন যে পরবর্তী ধাপে যাতে জীবনে উত্তীর্ণ হতে পারেন, এবং সেই উত্তীর্ণ হওয়ার পথে যদি চ্যাম্পিয়ন হতে পারেন খুবই ভালো, কিন্তু উত্তীর্ণ হওয়াটা আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত। ক্লাস 5 অবধি ফার্স্ট হলেন, তারপর হারিয়ে গেলেন জীবনে স্কুলে, কাজের কথা নয় তো। আপনার সিনিয়র টিম চ্যাম্পিয়ন হতে পারছেন না, সেই অতৃপ্ত আকাঙ্ক্ষাটা আপনি যদি জুনিয়রদের ওপর চাপিয়ে দেন তাহলে খুবই মুশকিল। আপনি RFDL চ্যাম্পিয়ন হলেন, নেক্সট জেন চ্যাম্পিয়ন হলেন, সেই ব্যাচ থেকে একটাও ছেলে বেরোলো না যে পরবর্তী ধাপে আপনার ISL টিমকে সার্ভিস দিতে পারছে, লাভটা কী হবে? তো এই মূল লক্ষ্যটাতেই কিন্তু গলদ করে রেখেছে সব গলদ বলদ, এরা সবাই। আপনার মূল লক্ষ্য হওয়া উচিত এখান থেকে যাতে প্লেয়ার বেরোতে পারে। তো এই আনন্থু যেই ছেলেটা, সে তার ওই ভিডিওর অংশটা আমি শেয়ার করেছি আমার চ্যাট ফোরামে, যে পেছন ঘুরে একটা বল নেওয়ার চেষ্টা করলো, এটা একটা আঘাত লাগতে পারতো বিপক্ষ প্লেয়ারের, ডায়মন্ড হারবারের প্লেয়ারটা আঘাত লাগতে পারতো, নিজেরও লাগতে পারতো। আরও একটা মুহূর্তে দেখলাম প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধে মনে নেই, এরকম একটা উল্টোপাল্টা একটা ফাউল করেছিল, নিজেই তারপর পা ধরে বসে পড়েছিল। এই ধরনের প্লেয়ারদের আমার মনে হয় ফুটবল মাঠে নামতে দেওয়া উচিত নয়, যে এই ধরনের উল্টোপাল্টা পা চালায়। এইসব প্লেয়ারদেরকে সরিয়ে দেওয়া উচিত ফুটবল মাঠ থেকে, এবং এদেরকে যারা চয়ন করছে তাদেরকে ফুটবল থেকে সরিয়ে দেওয়া উচিত। শুধু চয়ন করছে না, তাদেরকে আবার দুধে ভাতে পুষছে এই ধরনের প্লেয়ারদেরকে। তারপর আসি ওই আনন্থু প্লেয়ারটাই খেলার একটা অংশে দেখলাম একটা বল এলো, একটা বাদিক থেকে ওই দীপক দর্পণ মার্ডি বলে যে ছেলেটা 99 প্লেয়ারটা, একটা ক্রস করলো বাদিক থেকে, টপ অফ দ্য বক্সে ক্রস করলো। তো টপ অফ দ্য বক্সে যেইভাবে যে ট্র্যাজেক্টরিতে বলটা এলো সেখান থেকে হেড দিয়ে গোল দেওয়া যায় না, কিন্তু ছেলেটা দেখলাম একটা উল্টোপাল্টা একটা হেড দিল, মানে জাস্ট একটা হেড দেওয়ার জন্য একটা হেড দিল। যে ইউটিউবে তুলছিল সে দেখলাম একটা গালাগাল দিল ছেলেটাকে, বা সে বা তার আশপাশে একটা গালাগাল দিল। কিন্তু আমার কথা হচ্ছে এই হেডটা দিল কেন?
একটাই কারণ হতে পারে, হয়তো আমি তাই নিয়ে আমার ইউএসএতে থাকা আর এক ফ্যানের সাথে আলোচনা করছিলাম আমার চ্যাট ফোরামে। খুব সম্ভবত এরা ওই ফ্যান্টাসি গেমস যেই বিভিন্ন স্কোর লাইন হয়, হিট ম্যাপ, যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা হয়, সেগুলো জেনারেট করার জন্য এই কাজগুলো করে। উল্টোপাল্টা নাটমেক, কিছু ড্রিবল, কিছু ফালতু দৌড়। যেমন একটা পর্যায়ে দেখলাম 57 নম্বর যে ছেলেটা সুনীল, বাথালা সুনীল, ও দেখলাম হঠাৎ করে মাঝমাঠের কাছে একটা ড্রিবল করতে গেল লেফট উইংয়ে, পা থেকে বলটা কেড়ে নিল ডায়মন্ড হারবারের ছেলেটা। তো এই যে এই ছেলেটা যে এটা ফেল করলো, এই ব্যাপারটা এটা কীভাবে ধরাবে আপনার স্ট্যাটিস্টিক্যাল ডেটায়? আমার তো মনে হয় এটা বরঞ্চ দেখানো হবে যে হিট ম্যাপে দেখো এই মাঝমাঠ অব্দি ওভারল্যাপ করেছে। এই যে এখন এরকম হয়ে গেছে, অনেকে বলে দাদা আপনি কেন বলছেন বিষ্ণু খারাপ? এই দেখুন না, কমেন্টেটাররা বলছে বিষ্ণু ভালো, কমেন্টেটাররা বলছে বিষ্ণু ভালো, তাই বিষ্ণু ভালো। কেন আপনার নিজের মতামত নেই কোনো জীবনে? এ বলছে, ও বলছে, সে বলছে, তাই ভালো। এও যদি খারাপ বলে খারাপ, তা আপনাকে তো মুরগি করা খুব সহজ। আপনি যে যার যার কথা শোনেন তাকে আমি একটু গুড় বাতাসে দিয়ে দেবো, সেটা হচ্ছে কিনা দেখাই যাবে। আপনার নিজের তো কোনো মতামত নেই। আপনাকে বলছে এই কাক দেখি, বলছে এটা না কাক নয়, এটা দেশি মুরগি, কালো দেশি মুরগি, খাও। আপনি খাবেন। যদি একটা সাদা চামড়া একটা ভিকিরি সাহেব, যাদের নিজের দেশে চাকরি নেই, তাকে নিয়ে গেল ভারতে, ভিকিরি আয় আয় 4-5 মাস কিছু রোজগার করে যায়, ওখানে তো সরকারের ভাতায় থাকিস, কাজ পাস না নিজের দেশে ইউরোপে, আয় 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 ভিকিরি আয়, তো সাদা চামড়াটা কাজে লাগবে। হ্যাঁ, তুই না এসে এই যে কিছু কাক ধরেছি আমি, দাঁড় কাক, পাতি কাক, এইটাকে না তুই বলবি এই মুরগি আছে না, ইস্টবেঙ্গল ফ্যান মুরগি আছে, এদের বলবি এটা হচ্ছে কাক নয়, বলবি এটা হচ্ছে কালো দেশি মুরগি, এরা খেয়ে নেবে। আপনাদের হচ্ছে সেরকম অবস্থা হয়েছে। হিট ম্যাপ দেখেন, হিট ম্যাপ, আপনি যদি হিট ম্যাপ দেখেন, হিট ম্যাপ দেখে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও, আজ বৃহস্পতিবার 2024 সাল, জানুয়ারি মাঝামাঝি আমরা চলে এসেছি, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আপনার মনে হবে হিট ম্যাপ দেখলে ওই স্ট্যাটিস্টিক্যাল ডেটা কে কত স্পিন টেনেছে, আপনার মনে হবে যে ক্লেটনকে আরও 2 বছরের একটা এক্সটেনশন দিয়ে দিই। মানে আপনি কি ভাবছেন না, আপনি যে দেখছেন হিট ম্যাপ দেখছেন, স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখছেন, এইগুলো আপনাদের কারা দেখাচ্ছে? আপনি ভাবছেন ইস্টবেঙ্গল ফ্যান, আরে বাবা কেউ তো জন্মালে ইস্টবেঙ্গল ফ্যান বা মোহনবাগান ফ্যান বা মোহামেডান ফ্যান, মোহামেডান একটু কমে গেছে, ইস্টবেঙ্গল বা মোহনবাগান ফ্যান জন্মালে, তারপর সে কি কাজ করছে? সে সাধু হতে পারে, সে চোর ডাকাতে হতে পারে। আমি একটা ওই শিবাজির যে ব্লগার আছে, ওর একটা দেখছিলাম, একটা ব্লগ দেখছিলাম, কুম্ভে গেছে, মহাকুম্ভ যেটা চলছে এই মুহূর্তে। তো ওখানে দেখলাম একজন ব্যক্তির মানে 35,000 টাকা পকেট কেটে দিয়েছে একজন, ওই শিবাজি ব্লগেই দেখলাম। তখন ও বলছে যে দেখুন এখানে সাধুও আসে, আবার চোরও আসে, চোর ডাকাত হ্যাঁ থাকে। তো ইস্টবেঙ্গল, আপনি যদি ইস্টবেঙ্গল ফ্যান হন, আপনি হয় সাধু বা চোর ডাকাত, ছ্যাচোর, ডাক্তার, আপনার যে কোনো আপনার পেশা হতে পারে। তো আপনার আশপাশের যারা ইস্টবেঙ্গল ফ্যান আছে, তাদের মধ্যে বিভিন্ন পেশার লোকজন আছে, তাদের মধ্যে অনেক আছে যারা এজেন্টের সাথে কাজ করে, এজেন্টের দালালি করে। আপনি হচ্ছেন ইস্টবেঙ্গল ফ্যান, তাই এই সাধু, মানে অমৃত কুম্ভে গেলে কেউ সাধু? কুম্ভে তো চোর ডাকাতও থাকে, গঙ্গাসাগরে চোর ডাকাত যায়। তা আপনার ইস্টবেঙ্গল ফ্যান বেসে আপনার আশপাশে যারা ইস্টবেঙ্গল ফ্যান আছে, তাদের মধ্যেও চোর ডাকাত আছে, তাদের মধ্যেও তো আছে আপনার দালাল, এজেন্টের হয়ে দালালি করে, সারাক্ষণ হিট ম্যাপ দেখাচ্ছে। হিট ম্যাপ দেখলে আপনি বুঝতে পারবেন একটা কর্ম বা একটা ইভেন্ট ঘটলো, তার প্রাসঙ্গিকতা কী, তার রেলিভেন্স কী। আপনি দেখেন এই এতগুলো ড্রিবল করেছে, খুব রেলিভেন্ট ডেটা হয়ে গেছে। না, কী করে হলো রেলিভেন্ট ডেটা? যে কোথায় ড্রিবল করছে, মাঠের কোথায় ড্রিবলটা করছে, সে ড্রিবলটা কতটা কার্যকর টিমের জন্য, ফুটবলের জন্য, ফুটবলের খাতিরে কতটা কার্যকর, নাকি আপনার ফ্যান্টাসি গেমসের স্কোরের জন্য কার্যকর, বেটিংয়ের জন্য কার্যকর? আপনি তো মুরগি হয়ে গেছেন, আপনাদের মুরগি খাবারই দেওয়া হচ্ছে। আপনি তো মাথাটা কাজ করান না, মাথা কাজ করানো বন্ধ করে দিয়েছেন। জানি না আদৌ কোনোদিন আপনার মাথা কাজ করতো কি না। যা দেখছেন, আপনি যা শুনছেন, আপনি তাই ভাবছেন।
আপনাকে বলে দেওয়া হচ্ছে, আপনাকে দেখানো হচ্ছে কিছু হিট ম্যাপ, এই প্লেয়ারে সেই প্লেয়ারে, এ এত ড্রিবল করেছে, এত দৌড়েছে। আরে ভাই কোথায় দৌড়েছে? রিক্সালাও তো দৌড়ায়। তার দৌড়টা আদৌ কার্যকর ছিল? এই যে যতগুলো দৌড় আপনি দেখাচ্ছেন, 10 কিলোমিটার দৌড়েছে একটা খেলার মাঝে ক্লেটন, এই 10 কিলোমিটার কী গতিতে দৌড়েছে? কার জন্য দৌড়েছে? নিজের জন্য দৌড়েছে না এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা বানানোর জন্য দৌড়েছে? এইগুলো কে দেখবে? তলিয়ে কে দেখবে? কে ভাববে? আপনি এগুলো দেখা বন্ধ করুন, পারলে একটু নিজে বোঝার চেষ্টা করুন। আমাকে ওই জন্য মানে কেউ যখন বলে দাদা এই ছেলেটা কেমন, বলি ভাই এর পুরো খেলা আমায় দেখতে হবে, ওই ডেটা ফেটা দেখে আমার কোনো কাজ নেই, আর দেখতে গেলে সময় লাগে। তো যদি সময় পাই দেখে তখন একটু বোঝার চেষ্টা করি এ কেমন সে কেমন। যেমন আমি বলছি, আমি কিন্তু প্রথম আমার চ্যাটফর্মে আমি প্রথম বলেছিলাম আজ থেকে 1.5 বছর আগে বা 1 বছর আগে যে শ্যামল বেসরার ওপর নজর দেওয়া উচিত, ছেলেটাকে অবজ্ঞা করছে সবাই। তার পরবর্তীকালে আমি প্রথম আমার চ্যাটফর্মে বলেছিলাম দেবজিৎ রায়। তো আরও একটা ছেলেকে দেখছি, মানে মনে হচ্ছে এর উপর নজর দেওয়া উচিত, শেখর সর্দার বলে ছেলেটা, পুরুলিয়া বিবেকানন্দ একাডেমি থেকে, যাকে নিয়ে এসছে নাম্বার 9 স্ট্রাইকার। কালকে ইস্টবেঙ্গল হেরেছে আন্ডার 17, কিন্তু আমি ওই দেখি না আন্ডার লেভেলে স্কোরকে, আমি দেখি না, আমি দেখি এখান থেকে কে আছে যাকে আমি পরবর্তী ধাপে নিয়ে যেতে পারবো। পরবর্তী ধাপে মানে যোগ্যতার সহ, মানে বিনো যেটা করে হচ্ছে আমি পরবর্তী ধাপে পাঠিয়ে দিচ্ছি। আরে কী আলু, পচা আলু তুলে পাঠিয়ে দিয়েছি রাস্তা থেকে, পচা আলু তুলে আমি রান্নাঘরে পচা আলুটা প্রমোট করে দিয়েছি। এইটা প্রমোশন হতে পারে না, এটা লক্ষ্য হতে পারে না। আপনি কতগুলো যোগ্য ব্যক্তিকে তুলছেন, আর পচা আলু তুলে আপনি অডিট করলে ধরা পড়ে যাবে। আপনি যাকে প্রমোট করছেন তারপর তাদের কি হচ্ছে, কোনো অডিট নেই না, কোনো ধাপে ধাপে কোনো ইন্টারিম অডিট নেই, ফাইনাল অডিট নেই, কিচ্ছু অডিট নেই। আমার কাজ হচ্ছে আমি প্রমোট করে দিচ্ছি। কাকে প্রমোট করেছিস? তাদের ফাইনালি গতি কী হয়েছে? আপনারা এত লড়ছেন আমার সাথে, বা আমার মতন আরও যে গুটি কত ইস্টবেঙ্গল ফ্যান আছে, এত লড়ছেন বিষ্ণু ভালো। আপনার আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই বিষ্ণু ভালো, যদি ধরেও নিই, এই 3 বছর ধরে এত জঞ্জাল ঢুকিয়েছে, সেখান থেকে কটা মাল বেরিয়েছে? আপনার কথা ধরেই, সূত্র ধরেই বলছি, আপনার কথা যদি মেনেও নিই, 50-60খানা জঞ্জাল ঢুকিয়ে একখানা বিষ্ণুকে বার করেছে। এটা কোনো সাকসেস রেট হতে পারে? কোনো ইন্ডাস্ট্রিতে সাকসেস রেট হতে পারে? 60খানা পচামাল ঢুকিয়ে একটা বিষ্ণু বার করেছে। তা আমি তো বলো ওই 60টা আপনি যদি অন্য বাংলা থেকে নিতেন, অন্তত 4টে বিষ্ণু বেরোতো। দেখে আবার এটা ধরে নেবেন না বিষ্ণু তো ভালো, মানে খাজামাল। দেখতে পান ওই হিট ম্যাপ স্ট্যাটিস্টিক্যাল ওরিয়েন্টেড প্লেয়ার, যেখানে সেখানে ড্রিবল করে দিচ্ছে, সেই ড্রিবলে আদৌ প্রয়োজনীয়তা আছে কি না জেনে। শেষ করবো আরেকটা বিষয় নিয়ে। ওই দেখলাম সেলিস ছেলেটা প্রথম দিন ট্রেনিং করে পায়ে ক্র্যাম্প লেগেছে। তো জানি না মানে এদের মাথায় কি আছে, একটা ছেলে ভেনেজুয়েলা থেকে আসছে, তার পরিবার নিয়ে তাকে দুম করে গৌহাটিতে পাঠানোর কি মানে? এই নিতু বা অস্কারের বাপের জন্মে কখনো ইউএস থেকে ইন্ডিয়া ট্রাভেল করেছে? জানে কতটা জেট ল্যাগের সমস্যা হয়? অন্তত 2 দিন লাগে জেট ল্যাগ থেকে রিকভার করার জন্য। বলতে পারেন আমি কী করে জানলাম? না, কোনো পড়াবিদ্যা নয়। আমি যখন কর্মসূত্রে প্রথম ভারত থেকে কলকাতা থেকে ফ্লাই করে গেছিলাম ফ্লোরিডায়, তখন মানে আমার ওখানে যে রিপোর্টিং ম্যানেজার ছিল, সেই আমায় বলেছিল, সে ইন্ডিয়ান অরিজিন ছিল, সে ইউএসএতে বর্ন অ্যান্ড ব্রট আপ। সে আমায় বলেছিল, যেহেতু সে মাঝে মধ্যে ইন্ডিয়ায় যায়, যে তুমি প্রথম দিন, আমি যখন অফিস গিয়েছিলাম, বলেছিল প্রথম দিন আমার ছুটি ছিল, মানে পৌঁছানোর পর দ্বিতীয় দিন গিয়েছিলাম, তখন বলছি কি কেমন লাগছে? আমার একটু ঘুম পাচ্ছে। বলছে হ্যাঁ লাগবে, তার কারণ হচ্ছে প্রথম দিন অতটা জেট ল্যাগ হিট করে না, দ্বিতীয় দিন শরীরটা বেশি ছেড়ে দেয়, মানে তারপর তৃতীয় দিন থেকে আস্তে আস্তে আপনি রিকভার করে যান। তো এই ছেলেটাকে কেন পাঠালো গৌহাটিতে, একে এর পরিবার সহ একটা মালপত্র নিয়ে? এতো কলকাতায় এসে একটু বিশ্রাম নিয়ে 2-3 দিন বিশ্রাম নিয়ে তারপর নামতে পারতো ট্রেনিংয়ে, কেন আবার গোয়াতে ম্যাচ আছে। যাকে ইস্ট বেঙ্গলে এই আইএসএল ফাইসেল নিয়ে আর কথা বলতে চাই না, অন্তত এই মরশুমের জন্য খুব বেশি কথা বলতে চাই না। আছে না, গেছিস যা, ভালো মন্দ খেয়ে উপরে চলে যায়। অনেক আছে না, মানে ডাক্তার বলে দেয় এই রুগীর আর কিছু হবে না, আপনি এখন প্রাণ ভরে জীবনটাকে উপভোগ করুন, এটা সেটা খান, তারপর উপরে চলে যান। সবাই ভালো থাকবেন।